প্রিয় দর্শক, শুভেচ্ছা। সোজা কথা থেকে বলছি। দেশ টিভির এই নিয়মিত অনুষ্ঠান দেশ বিদেশে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই। দর্শক, আজকেও আমাদের আলোচনার বিষয় মানব পাচার, কার কি ভূমিকা, এবং এই বিষয়ে আজকে আমাদের স্টুডিওতে অতিথি যথারীতি দুজন। আমার বাঁয়ে রয়েছেন নূর খান, তিনি মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের একজন পরিচালক, এবং তার সঙ্গে রয়েছেন একজন অভিবাসন বিশ্লেষক, তিনি আনসার উদ্দিন মোহাম্মদ আনাস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের, অর্থাৎ রামরু নামে যেটি পরিচিত, সেটির একজন জুনিয়র রিসার্চ ফেলো। মোহাম্মদ নূর খান এবং আনাস, আপনাদের সোজা কথায় স্বাগত জানাই। দর্শক, আমরা আলোচনা করছি মানব পাচারের ইস্যুটি, বিশেষ করে সাম্প্রতিক যে ঘটনাবলী আমরা জানতে পাচ্ছি, সেই থাইল্যান্ড মালয়েশিয়ার সীমান্ত, এখন সেটির ব্যাপ্তি আরও বড়, সেটি ইন্দোনেশিয়া পর্যন্ত গেছে, এবং এদিকে মালয়েশিয়ার বিভিন্ন কোস্টাল বেল্টে আমরা দেখতে পাচ্ছি ঘটনাগুলো একের পর এক ঘটনা উঠে আসছে, এবং সেখানে বাংলাদেশিরা আছেন বিপুল সংখ্যায়, বাংলাদেশ থেকে তারা গেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই অনুষ্ঠানে বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি, আলোচনা করছি, এর আগের দিনও করেছি, আজকেও করছি, যে মানব পাচার এই যে ঘটনা বলি, এটিতে কার কি ভূমিকা। আমরা আজকে একটু নজর দিতে চাই যে বাংলাদেশ সরকার এবং সরকারের ব্যবস্থা, কি ব্যবস্থা তারা নিয়েছেন বা নিচ্ছেন এটি রোধ করার ক্ষেত্রে, এই দিকটিতে আলোকপাত করব, এবং একই সঙ্গে অন্য বিষয়ও, সমসাময়িক বিষয়ও এই ঘটনার, সেগুলো আমাদের আলোচনায় উঠে আসবে। এখন আজকের যে সর্বশেষ খবর, যেটি শুরুতে বলছিলাম, যে ইন্দোনেশিয়াতে আরও অবৈধ অভিবাসীদের আটক করা হয়েছে, সেখানে উদ্ধার করা হয়েছে, এবং মালয়েশিয়ার লাঙ্কাউইতে সেখানেও দেখা গেছে যে নৌকা ভিড়েছে, এবং সেখানেও বাংলাদেশিরা আছেন, মিয়ানমারের নাগরিকরা আছেন, যাদেরকে আমরা রোহিঙ্গা হিসেবেই চিনি। তো সেটির এখনও বাংলাদেশের কতজন বা কতজন মিয়ানমারের, এই সংখ্যাটি কিন্তু নিরূপিত হয়নি। আমরা জানি যে সরকার সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে তারা নির্দেশ দিয়েছেন যে সেখানে যাওয়ার জন্য, এবং তারা সেটি শনাক্ত করবেন যে কতজন বাংলাদেশি আছেন, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং তাদের ব্যাপারে সরকার কি করতে পারে। এটুক হচ্ছে ওপারের ঘটনা। আর এদিকে আমরা দেখছি যে সরকার অভিযান পরিচালনা করছেন কক্সবাজারে, বেশ সাঁড়াশি অভিযান চলছে। এটি মাঝে মাঝেই হয়, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আবার হচ্ছে, এবং সেখানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম ঘটনা আছে। এবং বন্দুকযুদ্ধের ঘটনা আছে, সেখানে মারাও গেছেন 3 জন। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই 3 মন্ত্রণালয় তারা একটি বৈঠক করছেন, এবং সরকারও বলছেন যে তারা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন যে কিভাবে এই নতুন করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটির সঙ্গে তারা একসঙ্গে চলতে পারেন বা কোপ করতে পারেন। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আমরা এখন একটু আলোচনায় যাই। নূর খান, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি আমরা। এখন বৈশ্বিকভাবে মানব পাচারের যে চিত্রটি, সেটি যদি বৈশ্বিক মানচিত্র দেখেন, সেখানে আমি যে কটি দেশের কথা বললাম, বা যেখানে ঘটনাগুলো ঘটছে বা যেখানের অভিযানের ফলে আমরা ঘটনাগুলো জানতে পারছি, সেটি থাইল্যান্ড বলি, মালয়েশিয়া বলি বা ইন্দোনেশিয়া বলি, সবগুলো থেকে আমাদের অবস্থা একটু ভালো, কিন্তু আমাদের এখান থেকেই যাচ্ছে। এখন সরকারের কথাও আমি বললাম, কিন্তু এই হঠাৎ করে এই ঘটনাটি, বা আমাদের দেশের মানুষ কেন এরকম একটি নিজের জীবনকে বিপন্ন করে এরকম একটি অভিবাসন পন্থায় তারা কেন যাচ্ছে? প্রথম হচ্ছে দাদা,
মালয়েশিয়ায় আজকে নতুন ঘটনা না যাওয়ার, সেই 95-96 সালেও কিন্তু যখন মালয়েশিয়ায় লোক নেওয়ার আইনি কোনো পন্থা ছিল না, তখনও এদেশ থেকে লোক গিয়েছে এবং মানবেতর জীবনযাপন করেছে, বন্দিশালায় জীবন কাটিয়েছে এবং অনেকের মৃতদেহ ফেরত এসছে এবং অবর্ণনীয় দুর্ভোগের কথা আমরা তখনই জানি। আর সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটেছে, যদি আমরা 1 বছর পিছিয়ে যাই তাহলে দেখব যে এর আগেও কিন্তু ভাসমান নৌকা উদ্ধার হয়েছে এবং সেখানে বাংলাদেশের অভিবাসী শ্রমিকরা ছিল এবং গত বেশ কয়েক মাস ধরে সারা দেশ থেকে মালয়েশিয়া অভিমুখে শ্রমিকরা যাচ্ছিল বিভিন্ন পেশার সন্ধানে এবং এই যাওয়ার রুটগুলি ব্যবহৃত হয়েছে উপকূল অঞ্চল দিয়ে, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, এই জায়গাগুলো দিয়ে তারা মূলত সমুদ্রপথে যাত্রা করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এত ঝুঁকি নিয়ে মানুষ যাবে? কারণ যখন এই মানুষগুলোকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত করা হয়, যে সমস্ত দালালরা এই প্রক্রিয়ার সাথে যুক্ত করে মানুষগুলোকে, তারা কিন্তু নানান রকম প্রলোভন দেখায় এবং সোনার হরিণের পিছনে ছোটার জন্য সেই 70-এর দশকের শেষ থেকে শুরু 80-র দশক, এই যে মানুষ সমানে যে বিদেশ যাচ্ছে এবং তাদের জীবনের মোড় পাল্টানোর যে একটা চিন্তা, স্বপ্ন, সেইখান থেকে এবং এই দালালদের নানান রকম বুলির কারণে এরা আসলে যেতে চেষ্টা করে। কাউকে কাউকে কিন্তু এই পথে ইউরোপে নেওয়ারও কথা বলা হয়। শুধু যে মালয়েশিয়া বা ব্যাংককে নিয়ে কাজ করাবে সেটা না, মূলত বলা হয় মালয়েশিয়ায় কাজের প্রচুর সম্ভাবনা আছে এবং কম পয়সায় যাওয়া যাবে। এই কথা তাদেরকে বলে নিয়ে আরেকটি ঘটনায় তাদেরকে ফেলে, সেটা হচ্ছে তাদেরকে নৌকায় উঠানোর পরেই পরিবারকে চাপ দিতে থাকে মুক্তিপণ আদায় করার। এখানে কিন্তু শুধুমাত্র তাদেরকে পাচারি করে না, তাদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়। কখনো কখনো টাকা পাওয়ার পরও হত্যাকাণ্ডের ঘটনা আমরা শুনেছি, সাগরে ফেলে দিয়ে আজ পর্যন্ত তাদের খবর নেই। এই ঘটনা কিন্তু বিগত দিনে আমরা শুনেছি। আর এই ঘটনাটি শুধুমাত্র এই অঞ্চলেই হচ্ছে না, মিডল ইস্ট থেকে বাঙালিদের, মানে আমাদের দেশি শ্রমিকদেরকে ইউরোপ আমেরিকায় নেওয়ার জন্য একটা দালাল গ্রুপ কাজ করে এবং তারাও দেখা যায় যে মিডল ইস্টেরই অন্য আরেকটা দেশে নিয়ে, ধরেন সৌদি আরব থেকে আরেকটা দেশে নিয়ে, ইরাকে নিয়ে, বা ইরাক থেকে জর্ডানে নিয়ে, বা জর্ডান থেকে ওই আরেকটা নামটা ভুলে গেলাম, মানে এরকম আরেকটি দেশে নিয়ে যে তখন ফোন করা হয় পরিবারের কাছ থেকে এবং টাকা দাবি করা হয়, না হলে পিটিয়ে মেরে ফেলার কথা বলা হয়। এভাবে কিন্তু টাকা আদায়ের প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলছে। দেখেন, গতকালকে সম্ভবত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে আমাদের কাছে মানব পাচারকারীদের সমস্ত পার্টিকুলার্স আছে আমাদের গোয়েন্দা রিপোর্টে। আমার প্রশ্ন হচ্ছে, ঘটনা তো সরকার অনেকদিন ধরে জানতেন, তারা যদি আজকে যে পদক্ষেপগুলি নেওয়ার চেষ্টা করছেন বা নিচ্ছেন, এই পদক্ষেপগুলো যদি আগের থেকে নিতেন তাহলে হয়তো আজকে যতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এত সংখ্যায় হতো না, হয়তো সংখ্যাটা কমে যেত। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ফিরে এই চক্র থেকে ফিরে আসার পর, যেমন কক্সবাজারে আমি 2 সপ্তাহ আগে গিয়েছিলাম এবং তখন প্রশাসনের লোকজনও কিন্তু আমাকে বলেছে যে এখানে এই ঘটনাগুলো ঘটছে। বিভিন্ন গোয়েন্দারাও কিন্তু এই বিষয়গুলো রিপোর্ট করেছেন। আব্দুল খালেক নামে এক ছেলে টেকনাফের, সে ফিরে এসে একটা মামলা করলো পাচারকারীদের বিরুদ্ধে। পাচারকারীরা তার কয়দিন পরে তার বিরুদ্ধে একটা কমপ্লেন কেস করে দিল। এই যে একটা ব্যাপার ছিল, আসলে এই জায়গাগুলিতে তাৎক্ষণিকভাবে কিছু উদ্যোগ নেওয়ার ব্যাপার ছিল। আর মালয়েশিয়ায় যে জিনিসটা হচ্ছে যে আমাদের সরকারের পক্ষ থেকে যে অল্প পয়সা খরচ করে মালয়েশিয়া পাঠানোর যে কথাগুলো বলা হচ্ছে, আর এই পাচারকারীরা যে পদ্ধতিতে নিচ্ছে, আপনি যদি একটা সংখ্যার দিক খেয়াল করেন যে গত 2 বছরে সম্ভবত কয়েক হাজার মাত্র মালয়েশিয়ায় সরকারের মাধ্যমে গিয়েছে, সম্ভবত 6-7 হাজার এরকম একটি সংখ্যা। অথচ অবৈধ পন্থায় অনেক বেশি লোক মালয়েশিয়ায় গিয়েছে। আরেকটা হচ্ছে, সরকারের মাধ্যমে যেতে হলে
মানে একজন অভিবাসী যে হতে চায় তাকে যে পদ্ধতি অনুসরণ করতে হয়, আর দালালরা এখানে সরাসরি তার বাড়িতে চলে যাচ্ছে এবং নানান প্রলোভন দেখাচ্ছে এবং নানানভাবে তাকে করায়ত্ত করে নিয়ে যাচ্ছে। এবং নিয়ে যাচ্ছে মানে এইখানে কি সবাই যে ওখানে অভিবাসী শ্রমিক হিসাবে কাজ করতে পারছে না, এদের একটা বড় অংশ জিম্মি হয়ে যাচ্ছে এবং তাদেরকে মুক্তিপণ তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। কখনো কখনো টাকা পয়সা দেওয়ার কারণে থাইল্যান্ডের জঙ্গল থেকে হয়তো মালয়েশিয়ায় এক ধরনের কাজে তাদেরকে নেওয়া হচ্ছে। ধন্যবাদ নূর খান। আনাস, আপনার কাছে যদি আসি, সেটা হচ্ছে উনি জায়গাটি অ্যাড্রেস করেছেন, এরকম একটি কথা বিশেষ করে উঠেছে যে মূল সমস্যাটি এই জায়গায়, অর্থাৎ বৈধ পথে আমরা যদি শুধু মালয়েশিয়া শ্রমবাজারই ধরি, আচ্ছা, যে মালয়েশিয়া শ্রমবাজারটি আমরা আলোচনায় রাখছি, তো সেখানে সরকারিভাবে সেখানে যাওয়ার সুযোগ রয়েছে এবং সরকার এটা এক্সপ্লোর করেছে, সেখানে চুক্তি হয়েছে এবং রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 14 লাখ সেখানে রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু আমরা জানি যে শেষ মাত্র যেতে পেরেছে মাত্র 7,000। সে এপ্রিলে যদি একটা সংখ্যা ধরি, এপ্রিলে মাত্র 28 জন গেছে। এরকম একটি বিষয় কিন্তু আছে। তো সবাই বলছে যে এই প্রক্রিয়াটি, অর্থাৎ বৈধ পথটি বন্ধ হওয়াতেই এই অবৈধ পথে পাড়ি দেওয়ার এটি কতটুক আমরা এই আলোচনাটি করতে পারি যুক্তির খাতিরে? দেখেন, ব্যাপারটা একদমই পরিষ্কার। আমি বৈধ পথ যে সংকুচিত হয়ে যাচ্ছে এবং এটার কারণে এটা এই যে অবৈধ পথে যাওয়াটা আমাদের বেড়ে যাচ্ছে, এটা একদমই সত্য কথা। বাট এর সাথে সাথে অন্য কিছু কারণ আছে। আমি যদি আপনাকে বলি যে আমি যদি একদম মানে আমাদের সিস্টেমেটিক যে রিয়েলিটি, যে ব্যাপারগুলো রয়ে গেছে এখন আমাদের অভিবাসন সেক্টরের মধ্যে, একটা তো আছে আপনার বৈধ পথটা সংকুচিত হয়ে যাচ্ছে মালয়েশিয়াতে, মাত্র 7,000 গেল 2 বছরে, এবং এপ্রিলের এক্সাম্পল দিলেন 28 জন মাত্র। এছাড়া যদি দেখি আমরা যে বাংলাদেশের অভিবাসন সেক্টরটাকে যদি দেখি, আপনি দেখবেন ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক আমাদের সমস্ত অভিবাসনের কার্যক্রমগুলো পরিচালিত, নিয়ন্ত্রিত। এটা সরকারি পর্যায়ে বলেন আর বেসরকারি পর্যায়ে যদি আমরা রিক্রুটিং এজেন্সিগুলোর কথা বলি, তৃণমূলের মানুষ যারা অ্যাকচুয়ালি এই অভিবাসনটা সবচেয়ে বেশি করছে, এবং স্পেশালি যদি এই পার্টিকুলার অবৈধ অভিবাসনের যে ব্যাপারটা আপনার, যারা একদম গ্রাসরুট লেভেলে পেরিফেরির লোকজন আপনার যাচ্ছে, যাদের কাছে বৈধ মাইগ্রেশনের প্রক্রিয়াটা অসম্ভব জটিল বলে মনে হয়, এবং এটা অনেকে জানেই না, এবং ইভেন যদি জানেও সে দালালদের দ্বারা এভাবেই প্রলুব্ধ হচ্ছে, দেখো এটা ওয়ান স্টপ সলিউশন তোমার জন্য, তুমি আমাকে টাকা দাও 3,000 5,000 বা না দাও, মালয়েশিয়া পৌঁছায় দাও, বাট এটা হচ্ছে তোমার বাসা থেকে তুমি তোমার পুটলিটা নিয়ে সোজা নৌকায় উঠছো। আর গভর্নমেন্টের প্রসেসটা হচ্ছে আপনার সেই, আপনার যদি একদম গ্রাম থেকে শুরু করে রেজিস্ট্রেশন, দেন পাসপোর্ট, দেন বিএমইটিতে রেজিস্ট্রেশন, দেন একটা স্মার্ট কার্ড দিচ্ছে, দেন ট্রেনিং, ইট টেকস অলমোস্ট 2 ইয়ার্স আপনার যদি ফর্মাল প্রসেসে যেতে চাই। যে আপনি দেখলেন 14 লক্ষ রেজিস্ট্রেশন থেকে মাত্র 7,000। তো এই যে আমাদের যে সিস্টেমের মধ্যকার যে কিছু আপনার দীর্ঘসূত্রিতা, এরপর আমি যদি আপনাকে বলি যে হাই কস্ট অফ মাইগ্রেশন রেগুলার পথ দিয়ে আপনার না, সরকার 40,000-এ দিচ্ছে, সরকার 40,000-এ দিচ্ছে, কিন্তু মালয়েশিয়াতে আপনার শুধু অবৈধ পথ না, বৈধ পথ দিয়েও মালয়েশিয়াতে অভিবাসনটা হচ্ছে ইন দ্য নেম অফ স্টুডেন্ট। আপনি দেখবেন মালয়েশিয়াতে প্রতিদিন মালয়েশিয়ান এমবেসিতে ঢাকাতে আপনি প্রায় 200-300 লোকজন দাঁড়িয়ে আছে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ভিসায় যাচ্ছে। এবং আমরা পার্টিকুলার স্টাডি করেছি যে যারা স্টুডেন্ট ভিসায় যায় তারা মালয়েশিয়াতে কি করে, এবং বড় একটা সংখ্যা পেয়েছি আমরা ওখানকার রেস্টুরেন্টে কাজ করছে। তা আপনি দেখেন যে ডিমান্ডটা ওখানে রয়ে গেছে মালয়েশিয়াতে আপনার ফর্মাল সেক্টরে কাজ করার, কিন্তু এই যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্রসেসের যে জটিলতা, আপনি 40,000 টাকা বা 30,000 টাকা দিয়ে যেতে পারছে, কিন্তু কজন মানুষ যেতে পারছে? কিন্তু লক্ষ লক্ষ মানুষ তৈরি আছে 1-2 লক্ষ টাকা দিয়ে যাওয়ার জন্য। যে এই যে মানুষের মধ্যকার যাওয়ার যে ডিমান্ডটা, এটা এই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্রসেসটার মাধ্যমে আপনার অ্যাকচুয়ালি উঠে আসছে না। এটা অনেক বড় একটা কারণ আপনার। ধন্যবাদ নূর খান, আবার আপনার কাছে আসি। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন কিন্তু আছে। এখন মালয়েশিয়া সরকার এবং আমাদের সরকার, তাদের মধ্যে চুক্তি হয়েছে, তারা সরকারি চ্যানেলে তারা লোক নেবে। প্রশ্ন থেকে যায় যে মালয়েশিয়ার বাজারটি আসলে কত বড় শ্রমবাজার, প্রশ্নটি কিন্তু আছে।
আছে যখন মালয়েশিয়া সরকারের প্রতিনিধিরা ঢাকায় আসেন বা যখন আলোচনা হয়, তখন সেই আলোচনার মধ্যে কিন্তু কিছু গ্যাপ দেখা যায় যে আসলে কত বড় শ্রমবাজার। বা এই যে থাইল্যান্ডের ঘটনা আমরা একটা যেটা জেনেছি, সেখানেও আমরা দেখছি যে থাইল্যান্ডে আপনার বৈধ পথে সেখানে কিন্তু মাইগ্রেশনের কোনো সুযোগ নাই বা চাকরির সুযোগ নাই। হ্যাঁ, কিন্তু সেখানে আরেকটি অপরাধ আপনি বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ চিত্রটা একটু পাল্টে যাচ্ছে। সেখানে তারা একেবারেই শ্রমদাস হিসেবে কাজ করছে, তাদেরকে থাই নিয়োগদাতারা